তোমাদের সিলেবাসের মেন্ডেলিয়ান জেনেটিক্স অ্যান্ড ইটস এক্সটেনশন এই অংশ নিয়ে এই আলোচনা শুরু করব। প্রথমেই আমাদের জানতে হবে যে বংশগতি বিষয়টা কী। এখন ইনহেরিটেন্স বা এই যে বংশগতি, এটা হচ্ছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যে এক জনু থেকে আর এক জনুতে সঞ্চারিত হয়, তা কতগুলো নির্দিষ্ট নিয়ম মেনে হয়ে থাকে। তো যে নির্দিষ্ট পদ্ধতিতে জনিত্রী জীবের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় অপত্য বংশধরদের দেহে সঞ্চারিত এবং প্রকাশিত হয়, তাকেই বংশগতি বা হেরিডিটি বলা হয়। আর জীববিজ্ঞানের যে শাখায় জীবের এই সব চারিত্রিক বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারণ পদ্ধতি, প্রকরণ, ভেদ এইসব নিয়ে আলোচনা হয়, সেইটাকেই বলা হয় বংশগতিবিদ্যা। তো জেনেটিক্স কথাটা বিজ্ঞানী বেটিসন সর্বপ্রথম 1905 সালে উনি প্রবর্তন করেছিলেন। বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল। কেন তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়? তার কারণ হলো গ্রেগর জোহান মেন্ডেল সংকরায়ন পরীক্ষার মাধ্যমে প্রথম বংশগতি সংক্রান্ত একটা প্রাথমিক ধারণা দিয়েছিলেন। জনিত্রী জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অপত্যের দেহে কিভাবে সঞ্চারিত এবং প্রকাশিত হয় সে সম্পর্কে তার আগে পর্যন্ত কোনো স্বচ্ছ ধারণাই ছিল না। তিনি তো জিন কাকে বলে এটাও জানতেন না। সেই কারণের জন্য তিনি জিন না বলে বরং ফ্যাক্টর কথাটি ব্যবহার করেছিলেন। তিনিই প্রথম প্রকরণ বা ভেদের বিষয়টি লক্ষ্য করেছিলেন। সর্বোপরি প্রকটতার নীতি, পৃথকীভবন সূত্র, স্বাধীন বিন্যাস সূত্রের মাধ্যমে তিনি প্রথম বংশগতিবিদ্যার ভিত্তি স্থাপন করেছিলেন বলা যায়। তো বংশগতি সংক্রান্ত যে বিভিন্ন তথ্যগুলি আবিষ্কারের জন্য তিনি আধুনিক সুপ্রজননবিদদের কাছে সমাদৃত এবং গ্রহণযোগ্য হয়েছেন, এবং তারপরেও তার এই সমস্ত আবিষ্কারগুলোকে আরও বিশদভাবে বোঝার চেষ্টা করেছেন বিভিন্ন বিজ্ঞানী। তো আমরা গ্রেগর জোহান মেন্ডেল এবং তার সূত্রগুলো বিষয়ে বিদ্যালয়ে থাকাকালীন বেশ কিছু পড়াশোনা করেছি, বিশেষত নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে। ক্লাসেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তবুও সংক্ষেপে আজকে আমরা ওই মেন্ডেলের অংশটুকু, অর্থাৎ মেন্ডেল যে সূত্রগুলি বলেছিলেন বা সেখান থেকে যে সব ব্যতিক্রমগুলো আছে, এইগুলোকে নিয়ে অল্প একটু আলোচনা করব। তাতে আমাদের একটু ফিরে দেখা হবে। তো পৃথকীভবন সূত্র এবং স্বাধীন বন্টন সূত্র, এই দুটো সূত্র হচ্ছে মেন্ডেলের মূল দুটি সূত্র। আর প্রকটতা এবং প্রচ্ছন্নতার সূত্রটাকে আমরা পৃথকভাবে সূত্র হিসাবে ধরি না। আমরা যেটাকে সূত্র হিসেবে ধরি সেটা হচ্ছে পৃথকীভবনের সূত্র এবং স্বাধীন বন্টনের সূত্র। কী ছিল পৃথকীভবনের সূত্রটি? সংকরায়নের ফলে জীবের কোনো একটি নির্দিষ্ট চরিত্রের অন্তর্গত বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও কখনোই মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটি মেন্ডেলের প্রথম সূত্র বলে পরিচিত। এটিকে পৃথকভাবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন বলা হয়। মেন্ডেলের একসংকর জননের যে পরীক্ষা, সেখান থেকে এই পৃথকীভবনের সূত্রটি আসে, এবং মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষার মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেটি মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বন্টনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলে পরিচিত। এই সূত্রটির প্রতিপাদ্য বিষয় কী ছিল? দুই বা ততোধিক বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটালে উৎপন্ন অপত্য জীবে বিপরীত বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলি একত্রিত হলেও গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে আলাদা হয়ে যায় এবং স্বাধীনভাবে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে গ্যামেটে সঞ্চারিত হয়। এটি মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত দ্বিতীয় সূত্র। তো এই যে সূত্রগুলি, এই সূত্রগুলি এত জনপ্রিয়তা লাভ করলো কেন? এই সূত্রগুলোর কি কোনো ব্যবহারিক প্রয়োগ রয়েছে? নিশ্চয়ই রয়েছে। এই ব্যবহারিক প্রয়োগগুলোর মধ্যে প্রথমেই বলতে হবে যে সংকর জীবের নতুন বৈশিষ্ট্য সংযোজন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এক,
দ্বিতীয়ত, উদ্ভিদ এবং প্রাণী প্রজননবিদ্যায় সংকর জীব উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেন্ডেলের সূত্রগুলি। নতুন মিশ্র বৈশিষ্ট্যযুক্ত বা হাইব্রিড উদ্ভিদ সৃষ্টিতে যুগান্তকারী ভূমিকা পালন করে এই মেন্ডেলের সূত্রগুলি। এখন এই যে পৃথকভবন সূত্র বা এই যে স্বাধীন বণ্টন সূত্র, এগুলো কি সর্বক্ষেত্রে প্রযোজ্য? না, এগুলি সর্বক্ষেত্রে যদি প্রযোজ্য হতো তাহলে তো মেন্ডেলের পরেই বংশগতিবিদ্যার আর এগিয়ে যাওয়ার কিছু ছিল না। তো এই সময় আমরা দেখতে পেলাম যে কতকগুলো ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে। প্রথমেই বলতে হয় লিঙ্কেজের কথা। দুই বা ততোধিক জিন যখন একই সঙ্গে অপত্যজনুতে যাওয়ার প্রবণতা দেখায় তখন সেটাকে লিঙ্কেজ বলি। এছাড়াও সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযোজিত বংশগতির ক্ষেত্রে মেন্ডেল সূত্রের কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। কারণ লিঙ্গ সংযোজিত জিনসমূহ লিঙ্গ বৈশিষ্ট্যের জন্য জনিত্রীজনু থেকে অপত্যজনুতে যায়, কাজেই এদের বংশগতি মেন্ডেলীয় বংশগতির ব্যতিক্রম। তাছাড়া আর এক রকমের বংশগতি মাতৃতান্ত্রিক বংশগতি বলতে পারি আমরা সেটাকে, ইংরাজিতে যেটাকে বলে ম্যাটার্নাল ইনহেরিটেন্স। অনেক ক্ষেত্রে মাতার কিছু বৈশিষ্ট্য অপত্যজনুতে বাহিত হয়, কিন্তু বাবার ওই বৈশিষ্ট্যগুলো অপত্যজনুতে বাহিত হয় না। যেমন লিমনিয়া এর আবর্ত, এটা হচ্ছে আমাদের মেন্ডেলীয় নীতির ব্যতিক্রমের একটা উদাহরণ। তাহলে আমরা দেখি তো পৃথকীভবনের বিকৃতিকারী কারকগুলো বা ডিস্টর্টার্স অন সিগ্রিগেশন, এই হিসেবে আমরা কাদেরকে বলতে পারি? অনেক ক্ষেত্রে যুগল জিনের পৃথকীভবনের সময় একটি অ্যালিল কোনো কারণে অপত্যজনুতে বাহিত হতে অক্ষম হলে প্রকৃত পৃথকীভবন সত্ত্বেও প্রাপ্ত অনুপাতে তার প্রভাব প্রতিফলিত হয় না। এই সমস্ত ক্ষেত্রে জিনের পৃথকীভবন এবং স্বাধীন বিন্যাস নানাভাবে পরিবর্তিত হয়, যদিও জিনের ফেনোটাইপগত প্রকাশ বিঘ্নিত হয় না। এই ঘটনাগুলিকেই বিকৃতিকারী কারক বা ঘটনা বলা হয়। এই রকম ঘটনাগুলোই হচ্ছে যে তিনটির কথা আমি বললাম, লিঙ্কেজ, লিঙ্গ সংযোজিত বংশগতি এবং মাতৃতান্ত্রিক বংশগতি। তো এই যে তিনটি ব্যতিক্রম, এগুলোর ভিতরে পৃথকীভবন সূত্রের সীমাবদ্ধতা হিসেবে আমরা কাকে তুলতে পারি? একাধিক জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই সূত্র সম্পূর্ণভাবে প্রযোজ্য নয়, মানে একটা বৈশিষ্ট্যকে একাধিক জিন নিয়ন্ত্রিত করছে, এই সমস্ত ক্ষেত্রে তো এই পৃথকীভবন সূত্রটা প্রযোজ্য হবে না। তাছাড়া প্লিওট্রপিক জিন, এপিস্ট্যাটিক জিন, কমপ্লিমেন্টারি জিন, এই সমস্ত ক্ষেত্রে পৃথকীভবনের সূত্র প্রযোজ্য হবে না। এখন মেন্ডেলের পক্ষে এই সমস্তগুলো তখন অনুধাবন করাও সম্ভবপর ছিল না, কারণ তখন তো জিনই আবিষ্কৃত হয়নি। তাছাড়া স্বাধীন বিন্যাস সূত্রের সীমাবদ্ধতা হিসাবে বলা যেতে পারে যে লিঙ্কেজের ঘটনায় লিঙ্কড জিনগুলির ক্ষেত্রে স্বাধীন বিন্যাস সূত্রটি প্রযোজ্য হবে না। স্বাধীন বিন্যাস সূত্রটি কেবলমাত্র তখনই প্রযোজ্য হবে যখন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের অ্যালিলগুলি পৃথক পৃথক সমস্ত ক্রোমোজোমে উপস্থিত হবে। আমরা এই একসংকর এবং দ্বিসংকর জনন পরীক্ষার ফলাফলগুলো যদিও আগে বহুবার পড়েছি, তা সত্ত্বেও আমরা একবার এর চিত্ররূপটা একটু দেখে নেব। এই হলো একসংকর জনন পরীক্ষার চিত্ররূপ। মেন্ডেল যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়েছিলেন তার একটি ছিল লম্বা, অপরটি ছিল বেঁটে। তো এই টি ক্যাপিটাল টিটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন বা অ্যালিল হচ্ছে জিনেরই বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একটা প্রকার, আর এই অল্টারনেটিভ ফর্ম অফ আ জিন। আর এখানে স্মলটিটা কিসের জন্য? খর্বাকৃতির জন্য। তো তাদের ভিতরে ক্রস করেছি, দেখো বিজ্ঞানী পানেট যে পানেট স্কোয়ার করেছিলেন সেই পানেট স্কোয়ার বা চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখেছি, এবং এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা 1 ভাগ, ক্যাপিটাল টি স্মল টি 2 ভাগ এবং স্মল টি 1 ভাগ উৎপন্ন হয়েছে। অর্থাৎ অনুপাতটা কি হলো? 1:2:1 জিনোটাইপের অনুপাত, এবং ফেনোটাইপের অনুপাত কি হলো? 3:1। আমরা একবার ফিরে দেখে নিলাম, যদিও এগুলো আমরা ছোট ক্লাসে পড়েছি। তারপরে আমরা এবার তাহলে একবার দ্বিসংকর জনন পরীক্ষাটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে এসো।
তো দ্বিসংকর জনন পরীক্ষা স্বাভাবিকভাবেই দুটো চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়েছে। এখানে ওয়াই ফর ইয়েলো আর আর ফর কি রাউন্ড, মানে গোল বীজ আর কুঞ্চিত বীজ, নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের। তো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত আবার চেকার বোর্ড করা হয়েছে প্রত্যেকটা জীব থেকে উৎপন্ন গ্যামেটের সাহায্যে, এবং 9:3:3:1 এই অনুপাতে আমরা এই জীবগুলিকে পেয়ে থাকি। এখানে মটর গাছ, অন্য কোনো জীব বা প্রাণীর ক্ষেত্রে করে থাকলে সেইটা। তো এরপর যখন বংশগতির বা মেন্ডেলের এই সমস্ত সূত্রগুলোকে দেখা গেল যে এর কিছু কিছু অসঙ্গতি রয়েছে, তখন 1900 সালের গোড়ার দিকে বিজ্ঞানী বোভেরি এবং সাটন, থিওডোর বোভেরি ছিল ওনার পুরো নাম, এবং ওয়াল্টার সাটন, এনারা বংশগতির ক্রোমোজোমাল থিওরি প্রকাশ করলেন। এই তত্ত্ব অনুযায়ী কি বলা হলো যে ক্রোমোজোম বংশগতির একক জিনগুলি বহন করে। মিওসিসের সময় সমস্ত ক্রোমোজোম জোড়গুলি স্বাধীনভাবে সঞ্চরণ করে, অন্যান্য ক্রোমোজোম জোড়ের উপরে এই সঞ্চরণ মোটেও নির্ভর করে না। তাদের মতে মেন্ডেলের সূত্রই বলা হোক অথবা লিঙ্কেজের কথাই বলা হোক, কোনোটিই সম্পূর্ণভাবে বংশগতির সঠিক ধারণা দিতে পারে না। ক্রোমোজোমগুলো কখনো পৃথকীকৃত হয়, কখনো স্বাধীনভাবে বণ্টিত হয়, কখনো বা তাদের লিঙ্কেজ হয়। সংক্ষেপে জিনগুলো ক্রোমোজোমের উপরে নির্দিষ্ট লোকাসে অবস্থান করে। মিওসিসের সময় ক্রোমোজোমের আচরণ মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দিতে পারে। আমরা অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা এই সমস্ত বিষয়গুলি নিয়েও আলোচনা করব। কি বুঝি আমরা অসম্পূর্ণ প্রকটতা বিষয়? অসম্পূর্ণ প্রকটতা দুটো অ্যালিলের মধ্যে যখন একটা বেশি সুস্পষ্ট, তখন সেটাকে আমরা বলি অসম্পূর্ণ প্রকটতা। আর সহপ্রকটতা ব্যাপারটা কি? দুটি অ্যালিলের প্রকাশই যেখানে সুস্পষ্ট, যেমন মানুষের ব্লাড গ্রুপ ধরো, সেক্ষেত্রে 4টি জিনের ব্যাপার আছে। এখানে IA, IB এই দুটোই তোমার ব্লাড গ্রুপের সঙ্গে রিলেটেড। আবার হিমোগ্লোবিনের যেটা ধরো সিকল সেল অ্যানিমিয়ার জন্য দায়ী হিমোগ্লোবিন HbS, অথবা নর্মালটা HbA, এগুলোর ভিতরে আমরা সঞ্চারণের ক্ষেত্রে এদের আমরা দেখতে পাবো যে সহপ্রকটতা নীতি এরা ফলো করছে। এক্ষেত্রে অ্যালিলের প্রকাশের কোনো রকম মিশ্রণ হয় না। আবার কি, যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দুটো অ্যালিলের ফেনোটাইপের মিশ্রিত প্রকাশ দেখা যায়, যেমন মটর গাছের লাল ফুল আর সাদা ফুল থেকে গোলাপি ফুলের উৎপাদন।